বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সপ্তাহের শেষ ক্লাস, আজকের দিনেই বোধহয় আমাদের ক্লাস শেষ। আমরা আবার গণিতের একটু আলোচনা নিয়ে আসছি। আগামী 12 তারিখ তোমরা পরীক্ষা দেবে, বোধহয় আজকে আমার ক্লাস শেষ। তবে আজকে আমি যেহেতু আমরা সৃজনশীল এবং সাধারণ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন যাবৎ আলোচনা করতেছি, সেই বছরের শুরু থেকে আমরা কিছু অবজেক্টিভ টাইপের কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা উচিত মনে করি। সেজন্য আমি কিছু প্রশ্নের অবতারণা করেছি বোর্ডে। এই প্রশ্নগুলির সলিউশন কিভাবে হবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আসলে আমরা ওই যে স্যার বললো একটু আগে যে আসলে আমরা অনেক পরিশ্রম করে ক্লাসগুলি সাজাই, কিন্তু তোমরা যে ক্লাস দেখো না সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় যন্ত্রণার কারণ। কারণ এই পরিশ্রমটার কোনো মানে হচ্ছে না। যেখানে তোমরা আমাদের ক্লাস দেখবে না, তো ক্লাস বুঝতে চেষ্টা করবে না, সেখানে আমাদের ক্লাস করার মানেটাই। চলো আমরা তারপরেও আমাদের নিয়মতান্ত্রিকতা বজায় রেখে আমরা আমাদের ক্লাস করতে চাচ্ছি। একটি রম্বসের ক্ষেত্রফল বলছে 120 বর্গ মিটার, একটি কর্ণ বলেছে 20 মিটার, তার অপর কর্ণটি কত? এখন প্রশ্ন জাগে রম্বসের ক্ষেত্রফলের মানেটা কি। যেমন আমি যদি এটা রম্বস এঁকে দেখাই, তার 4টা বাহু সমান, এই ধরনের একটা রম্বসের বেলায় এটা তার একটা কর্ণ, এটা তার একটা কর্ণ, নাম তার ABCD যদি দিয়ে উল্লেখ করি, এই রম্বসটার বেলায় একটা কর্ণ দেওয়া আছে 20 মিটার, ধরো না এই কর্ণটা 20 মিটার দেওয়া আছে, বিডি কর্ণটা 20 মিটার দেওয়া আছে, তাহলে আরেকটা কর্ণ বের করতে বলছি। তাহলে আমি প্রথমে জানতে হবে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা যদি না জানো তাহলে এই প্রশ্ন উত্তর করা যাবে না। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ AC আর একটা কর্ণ BD। এখন যদি আমি মান বসিয়ে দিই, রম্বসের ক্ষেত্রফল বলা আছে 120, আর এখানে বলা আছে হাফ ইন্টু ACর মান আমি জানি না, AC অজানা রইল, BDর মান আমি জানি, এই যে 20। দেখো কত সহজে বেরিয়ে যাচ্ছে। 2 দিয়ে ভাগ করো, 10 দুগুণে 20। হ্যাঁ, তাহলে 10 ACর মান আসছে তোমার 120, শুধু অন্য কর্ণ AC ইকুয়াল টু হবে 10 12 120। তার মানে অপর কর্ণটার মান AC বেরিয়ে গেলো 12। হ্যাঁ, আমরা উত্তরটা 12 লিখে রেখেছিলাম। এখন তোমরা যদি পরীক্ষার হলে অনুমান নির্ভর না আনসার করো, তাহলে কিন্তু নাম্বার পাইতেও পারো, নাও পাইতে পারো। কিন্তু যদি বাস্তবতা তুমি জানো, সূত্র জানো, তাহলে এইভাবে মান বসে তুমি উত্তরটা নিজে কনফার্ম করতে পারো। এইভাবে যারা কনফার্ম উত্তর করবা তাদেরই ভালো রেজাল্টের গ্যারান্টি দেওয়া যায়। স্টুডেন্ট, একটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা শেষ করে ফেললাম। চলো আমরা দ্বিতীয়টার কথা বলি। একটি বর্গক্ষেত্রের পরিসীমার বলছে কত মিটার? 24 মিটার। আমাকে যদি বলা হয় যে এর ক্ষেত্রফলটা কত হবে, এটা বের করতে বলেছি। বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। স্টুডেন্ট, পরিসীমা মানে তার 4টা বাহুর যোগফল, আর আমরা জানি বর্গক্ষেত্র মানে হচ্ছে তার 4টা বাহু সমান, আর 4টা বাহুর যোগফল যদি 24 হয়, এক একটা বাহু হবে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে 6 মিটার। যদি আমি 24কে 4 দিয়ে ভাগ করি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার। সেই ধরনের একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছি, মানে বাহু স্কোয়ার। ক্ষেত্রফল মানে কিন্তু বাহু স্কোয়ার, তার মানে 6 এর স্কোয়ার মানে 36। এইভাবে যদি তুমি জ্ঞান নির্ভর অবজেক্টিভ না পড়ো, তাহলে অনুমান নির্ভর অবজেক্টিভে তুমি নাম্বার পেতেও পারো, নাও পেতে পারো, আবার হইতেও পারে, নাও হতে পারে। চলো আমরা পরের প্রশ্নে যাই। 3 নাম্বার। আমি এই দুইটা মুছে ফেলি, যেহেতু দুইটার উত্তর হয়ে গেছে। এবার বলেছে tan θ = 3/4। স্টুডেন্ট, tan θ = 3/4 ধরে নিলাম এরকম একটা ত্রিভুজ, নাম তার ABC, আর এই কোণটাকে আমরা থিটা ধরেছি, আর থিটার উল্টা দিকের বাহু সবসময় লম্ব হয়, আর তার বিপরীতে এই বাহুটা তার ভূমি হয়, এটা তার অতিভুজ হবে। তো tan θ যদি এই চিত্রানুযায়ী tan θ হচ্ছে তোমার লম্ব বাই নিচেরটা হচ্ছে ভূমি, তার মানে 4। এখন এটার থেকে যদি sec বের করতে চাই, sec, আচ্ছা আমরা কিন্তু একটা জিনিস জানি স্টুডেন্ট, সেকের উল্টাটা হচ্ছে cos। যদি cos বলতাম, থিটা যদি এখানে থাকতো তাহলে এটা লম্ব হতো, এটা ভূমি হতো, এটা অতিভুজ হতো। কসের বেলা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এই মুহূর্তে 4, অতিভুজের মান 3 আর 4 দিয়ে যদি এটা বের করতো, এটা 5 হইতো, তাহলে এটা 5 হইতো। কিন্তু আমাকে বের করতে বলেছে sec, কসের উল্টোটা sec, তাহলে মানে উল্টে যাবে, 5 যাবে উপরে, 4 যাবে নিচে, মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। কসের বেলা ছিল লম্ব আর ভূমি বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এই যে sec বেরিয়ে গেল। তারা চাইছে আমার কাছে sec থিটার মান কত। স্টুডেন্ট, দেখো কত সহজ হয়। যদি তুমি এই জিনিসগুলি কনফার্ম না বুঝো, তাহলে তোমার sec বের করা যাবে না, cot বের করা যাবে না, কোনো কিছুই বের করতে পারবে না। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেল। স্টুডেন্ট, নাম্বার হচ্ছে 5/4। এই যে উত্তরটা 5/4 লেখা ছিল।
এবার 3 শেষ, চলো আমরা 4-এ যাই। cos স্কোয়ার থিটার মান হচ্ছে 16/25, আমাকে tan থিটা বের করতে বলেছি। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু এই পাশে লিখি, একটু চিত্র দিয়ে বুঝাই। দুইভাবে মান বের করা যায় স্টুডেন্ট, এইসব জিনিসের মান দুইভাবে বের করা যায়। যেমন cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 16/25, অতএব যদি cos থিটা বলি তাহলে এটার বর্গমূল 4, এটার বর্গমূল হবে 5, 4/5। এখন যদি চিত্র আঁকো তাহলে দেখো cosের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমরা আর একটু ছোটো করি, এটারে যদি 5 ধরি, এটা যদি থিটা বিবেচনা করা হয়, এটা যদি ABC ত্রিভুজ হয়, আর এটা অবশ্যই 5 হবে, এটা হবে 3, না এটা হবে 4। cos থিটা হচ্ছে 4/5, এটা 4। cosের বেলা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে কত, এই নিচের এসিটা হলো 5, কিন্তু আমাকে বের করতে বলেছে কি 10। তাহলে এই চিত্র দিয়ে যদি tan থিটা বের করতে বলা হয়, অবশ্যই তোমরা জানবা tan থিটার উল্টা দিকের বাহুটা লম্ব, আর এটা ভূমি, এটা অতিভুজ। টেনের বেলার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। স্টুডেন্ট, লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে তোমার BC। তাহলে মানটা আসছে কত, ABর মান 3, BCর মান হচ্ছে 4। তাহলে tan থিটার মান আসতেছে 3/4। এই যে দেখো উত্তরে 3/4 লেখা আছে। যারা বিশ্লেষণধর্মী পড়াশোনা করো না, বিশেষ করে গণিতে, তাদের জন্য কিন্তু ভালো কিছু করা সম্ভব না। মুখস্থ নির্ভর কোনো গণিত আমি পছন্দ করি না স্টুডেন্ট। এটা যেমন সম্ভব, এটা যেমন আমি পারলাম, যদি আমি এটা না করে আরেকটা উপায় করতাম, যেমন এখান থেকে আমি sin থিটা বের করে নিতে পারতাম, লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ 3/5 হইত। আর কিছুক্ষণ আগে আমরা cos থিটা বের করেছি, বা cos থিটা দেওয়া ছিল 4/5। এই দুটা দিয়েও কিন্তু তুমি tan থিটা বের করতে পারো। অতএব tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এটাও কিন্তু বের করার উপায়। তাহলে sin থিটার মান হচ্ছে তোমার 3/5 আর cos থিটার মান হচ্ছে 4/5। পরে দেখো 3/5 গুণ করে দিলে 5টা যাবে উপরে, 4 যাবে নিচে, কাটাকাটি করো, দেখো ফল কিন্তু একই পেয়েছো, অর্থাৎ এই 3/4 ফল হয়েছে। স্টুডেন্ট, 4 নাম্বারটা হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো, আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। চিত্রের মধ্যে sin থিটা এবং cos থিটা কত? চিত্রটা মুছে ফেললাম, চিত্রটা মুছে ফেললাম। একটু চিত্র একটু লিখে নিই। স্টুডেন্ট, চিত্রটা ছিল এরকম, 1 A B C থিটা, এটা 1, এটা √3, এই দুটো বাহুর মান দেওয়া আছে। আমাকে প্রশ্ন করেছে sin থিটা cos থিটার মানটা কোনটা হবে। ফলটা আমি লিখেছি √3/4, কিন্তু হাউ ইট কামস, কীভাবে এটা আসলো আমরা একটু দেখব। স্টুডেন্ট, এই চিত্রের মধ্যে আমাদের 1 আর গিয়ে √3 মানটা জানা আছে, তাহলে এটা কিন্তু জানা নাই। এটা বের করার কায়দা কিন্তু আমরা জানি, AC স্কোয়ার ইকুয়াল টু নিশ্চয়ই AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তোমাদের জানা থাকার কথা। এটা হলো অতিভুজের স্কোয়ার, লম্বের স্কোয়ার, ভূমি স্কোয়ারের যোগফলের সমান। অতএব অতিভুজ যদি বের করতে চাই, তাহলে ABর মানটা লেখো তোমার 1 স্কোয়ার প্লাস BCর মানটা লেখো √3 স্কোয়ার। তাহলে আসছে কত, 1 + 3 দ্যাট ইজ 4, 4 মানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2। তাহলে তুমি sin থিটার cos থিটার দরকার, তাহলে আসো প্রথমে আমি sin থিটার মানটা বের করি। এই চিত্রে sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে AB, অতিভুজ হচ্ছে তোমার AC, এরপরে হচ্ছে 1 আর ACর মান হচ্ছে 2, হয়ে গেল sin থিটা। চলো দেখি cos থিটার মান বের করি। cos থিটা হচ্ছে ভূমি অতিভুজ, ভূমি হচ্ছে এই মুহূর্তে BC, দ্যাট ইজ BC, আর অতিভুজ হচ্ছে তোমার AC। এখন BCর জায়গায় লিখবো √3 আর ACর জায়গায় লিখবো 2। তাহলে এখন যদি আমি দুটাকে কম্বিনেশন করি, গুণ করি, কাছাকাছি লিখি, তাহলে কী দাঁড়ায়, এটার মান হচ্ছে হাফ লিখলাম, গুণ করে দাও, cos থিটার মান হচ্ছে √3/2, √3/2। এখন গুণ করলে √3 কে √3 হবে, আর 2 দুগুণে 4, এই দেখো ফলটা হচ্ছে √3/4। এইভাবে যারা বিশ্লেষণে অভ্যস্ত তারাই ভালো ছাত্র। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা অবশ্যই ভালো করবে। আর যারা
অনুমানের উপর প্রশ্নের উত্তর দিবে তাদেরকে আমরা ভালো ছাত্র মনে করি না আপাতত। এই জন্য বেসিক্যালি লার্নার, ইউ শুড বি বেসিক্যালি লার্নার। তুমি বাস্তববাদী হতে হবে। তুমি যদি অনুমানবাদী হও তাহলে কিন্তু ভালো অঙ্ক শেখা যাবে না। স্টুডেন্ট, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রগামী যার দৈর্ঘ্যটার মান কত? আমি যদি এরকম একটা চিত্র দেখি এবং এই চিত্রের ব্যাসার্ধ যদি এটাকে আমরা এই থেকে এই পর্যন্ত বলি এবং এটা 3.5 সেন্টিমিটার হয়, এবং তারা বলছে কেন্দ্রগামী যা, তাহলে কেন্দ্রগামী যা মানে আমি এটা কিন্তু বানিয়ে দিই, তাহলে এটাই কিন্তু কেন্দ্রগামী যা। আলটিমেটলি এটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল। এই সার্কেলের এটা কিন্তু ব্যাস হয়ে গেল, এতটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, তার দ্বিগুণ করাতে এটা ব্যাস হয়ে গেল। তাহলে নিশ্চয়ই এখানে যা কেন্দ্রগামী ব্যাসার্ধটা হবে ব্যাস, আর ব্যাসের মান হচ্ছে এখানে এবি, আর এবি হচ্ছে 2 ইন্টু, যদি এটা ও মনে করো 2 ইন্টু এউ, অর্থাৎ দুইটা ব্যাসার্ধ গুণ করলে তার ফল পাওয়া যাবে। 2 ইন্টু এউর মান হচ্ছে 3.5, তার মানে আসলো 7 মিটার হয়ে গেল। স্টুডেন্ট, তাহলে ব্যাসটা পেয়ে গেলাম 7 মিটার, আর উত্তরটা ওই যে 7 মিটার বা সেন্টিমিটার যাই বলি। এটা যদি সেন্টিমিটার থাকে ওটা সেন্টিমিটার হবে, এটা যদি গজে থাকে ওটা গজে হবে, এটা যদি ফুটে থাকে ওইটাও কিন্তু ফুটেই হবে। কেমন স্টুডেন্ট? তাহলে আমরা এইভাবে 6টি প্রশ্নের উত্তর করে ফেললাম। 7 নম্বর প্রশ্নে আসো। 6টি প্রশ্নের জবাব হয়ে গেল। এগুলো জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল আর কি, উদাহরণস্বরূপ আমরা এগুলো আলোচনা করছি। আমাদের অবজেক্টিভের কোনো নির্দিষ্ট সিলেবাস নাই, সীমা নাই, অসীম লেখাপড়া অবজেক্টিভের মধ্যে আমাদের আছে। চলো আমাদের আরেকটি প্রশ্নের উত্তর করি আমরা। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পরিধির মান কত? বৃত্তের পরিধির সূত্র আমরা সবাই জানি, তোমরা হয়তো জানো। হ্যাঁ, পরিধি হচ্ছে 2πr। এই সূত্রের মান বসালেই পরিধির মান বেরিয়ে যাবে। বলে স্যার কীভাবে? যেমন 2 এর 2 হবে, পায়ের মান 3.1416 হবে, আর আর এর মান এখানে বলা আছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। এখন এর রেজাল্টও কিন্তু সেন্টিমিটার হবে, যেহেতু এটা ক্ষেত্রফল না, এবং এই গুণফলটা হবে 37.69 সেন্টিমিটার। এই ক্ষেত্রে প্রায় শব্দটা ইউজ করতে পারো এই জন্য, কারণ এই যে মানটা আমি লিখলাম এটা কিন্তু অমূলদ সংখ্যা। এই সংখ্যা কিন্তু আরও অসংখ্য সংখ্যা দিয়েও পেছনে আসতে পারে। আমরা নির্দিষ্ট কেবল 4টা সংখ্যা নিচ্ছি দশমিক বিন্দুর পরে, সেই জন্য আমরা প্রায় কথাটা ইউজ করতে পারি। নিয়ার অ্যাবাউট 37.697 সেন্টিমিটার। মেশিন ইউজ করতে পারবো, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, পরিধির মান পেয়ে গেল। মনে করো এটারই প্রশ্ন করা হলো যে তার কত, কেন তার ক্ষেত্রফল কত, এই বৃত্তটারই ক্ষেত্রফল কত। তাহলে কি বলবা? সূত্র কিন্তু আমরা জানি, পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারে আমরা পাইয়ের মান জানি 3.1416, আর রেডিয়াসের মান আমরা জানি এখানে 5 এবং তার মাথা স্কোয়ার। 3.1416, 5 5 25, এতে গুণ করলে যত হবে তত, কেমন? এই গুণফলটা যা আসবে তোমার ফলটাও ঠিক তাই আসবে। তাহলে আমরা কিছু সূত্রের মধ্যেই তো সব কিছু খুঁজে পাই ইচ্ছা করলে। এই জন্য আমি সবসময় বলি যে ম্যাথমেটিক্স যারা শিখতে চাও তাদের সূত্রগুলি সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে তুমি অবজেক্টিভ কেন, সাবজেক্টিভ কেন, সৃজনশীলের 1 2 4 2 নম্বর 4 নম্বর প্রশ্নগুলোও কিন্তু তুমি সহজে আনসার করতে পারো। স্টুডেন্ট, আমি এবার চলে যাব 8 নম্বর প্রশ্নে। আমি কিন্তু 7-এর উত্তর করলাম, 2ভাবে ক্ষেত্রফল জানলাম, পরিধি জানলাম। এবার যদি আমি এই পাশের যে চিত্রটা তার উপর একটু বিশ্লেষণে যাই। চিত্রটা দেখো, এটা হলো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবং বৃত্তটার ভিতরে ABCD একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমাকে তারা বলেছে ABCর মানটা হাফ কেন্দ্রস্থ কোণ AOC। ABC বলতে এই কোণটার কথা বোঝানো হচ্ছে, এই কোণটা এই কোণের অর্ধেক তারা বলতে চাচ্ছে। হ্যাঁ অবশ্যই, কারণ কি জানো, আমরা কিন্তু জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। যেমন এটা যদি আমি বৃত্তের চাপ বেশি মনে করি এবং এই বেশি চাপের থেকে যদি কেন্দ্র হয় এটা যদি যুক্ত করি, তাহলে এখানে যে কোণ তৈরি করলো তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এটা যদি অবিন্দু দেয়, আর এখানে যদি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু হয়, এটা যদি এটার সাথে যুক্ত করি, এটার সাথে যদি এটা যুক্ত করি, তাহলে এখানে কিন্তু একটা কোণ হয়ে গেল। ধরো এটার নাম হচ্ছে BAC। এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, আর এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। চাপ কিন্তু নির্দিষ্ট BC চাপের থেকেই কিন্তু কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে, বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে। এখন কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ, কার? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি তো সেখানে BC কোণের মান লিখেছি। ABC বলতে ABC, হ্যাঁ ABC মানে এই যে কোণটা, ABC কোণটা এটা
এইটা হচ্ছে এই চাপের উপরে এটা হচ্ছে কী কোণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে কী কোণ, কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, তারা বলেছে ABC, সরি এই বিটা যদি এখানে ধরা হয়, এখানে বি ধরলাম, এখানে বি, এখানে সি, এখানে ডি ধরলাম, তাহলে এই চাপটা হচ্ছে এসি চাপ। এই চাপের মাথা এখানে আসতে করলে কোণ তৈরি করলো, এখানে কী কোণ, ABC কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা নিশ্চয়ই কেন্দ্রস্থ কোণে অর্থ থাকে যে ABC কোণের হাফ অফ কেন্দ্রস্থ কোণে হচ্ছে, এটা রাইট ইনফরমেশনটা, এটা রাইট। আবার বলেছে AOC কোণ প্লাস প্রবৃদ্ধ কোণ। AOC বলতে বোঝাচ্ছে এইটা, আর প্রবৃদ্ধ কোণ বলতে বোঝাচ্ছে উপরেরটা। এই দুইটা কোণের যোগফল নিশ্চয়ই 460 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হওয়ার কথা, কারণ একটা বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণগুলির যোগফল হচ্ছে 4 সমকোণ, বলা হচ্ছে 2 সমকোণ, তাহলে ইট ইজ রং। কিন্তু BAD বলেছে, BAD কোণ দ্যাট ইজ এই কোণটা, এবং BCD কোণ দ্যাট ইজ এই কোণটা, এই দুইটার যোগফল বলেছে 2 সমকোণ। এটাও সঠিক, তার কারণ আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি সবসময় 2 সমকোণ, তাহলে তারাই 2 সমকোণে বলেছে। তাহলে এটার যোগ এটাও 2 সমকোণ হবে, এটার যোগ এটাও কিন্তু 2 সমকোণ হবে। কেমন? তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে তারপরে আমরা যাব সর্বশেষ কোশ্চেন হচ্ছে, নিচের চিত্রটার দিকে তাকাও। বহুকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা হচ্ছে তার ব্যাস নয় এমন একটি, যা আমাকে বলেছে বি কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, AOD কোণ কত? AOD, ডি গেল কোথায়? AOD বলতে এটা বোঝায়, এই কোণটার মান চাইছে। খুব সহজ একটা উত্তর আমি করি, দেখো একটু বড় করে চিত্রটা আঁকি দেখালাম। এটা হচ্ছে AB, হচ্ছে এইটা, এই হচ্ছে কেন্দ্র O, এটা হচ্ছে D, এটা যুক্ত করে দেব, এটাও যুক্ত করে দেব। তাদের প্রশ্ন হচ্ছে বি কোণটা 45 ডিগ্রি। স্টুডেন্ট, বি কোণ যদি 45 ডিগ্রি হয়, নিশ্চয়ই তুমি এখানে যে কোণটা OAD কোণটাও কিন্তু 45 ডিগ্রি হবে। কেন হবে? তার কারণ এইটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ কিন্তু কখনোই অসমান হওয়া সম্ভব নয়। এই দুটো যদি সমান হয়, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে এটা 45 ডিগ্রি হলে এটাও কিন্তু 45 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 45, এটা যদি 45 ডিগ্রি হয়, তো নিশ্চয়ই এইখানে লম্বের কারণে কিন্তু এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এখন এই কোণটার মান কত? AOD কোণের মান কত? দেখো, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এর মধ্যে দুইটা যদি 180 থেকে তুমি 45 ডিগ্রি যোগ 90 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে 180 বিয়োগ হচ্ছে 135 সমান 45 হবে। তার মানে এই কোণটা আবারও 45 ডিগ্রি হবে, জেনে গেলাম। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি কোণ A 45 ডিগ্রি হয়, আমাকে বলছে প্রবৃদ্ধ কোণ AOB এর মান কত? এটা কোনটা? কোণ A যদি 45 ডিগ্রি হয়, ধরো যুক্ত করলাম এই কোণটা, এটা হচ্ছে A, না এটা হচ্ছে O, এটা A, এটা B, এটা D, এই কোণটা এবার 45 ডিগ্রি। তারা বলেছে প্রবৃদ্ধ কোণ। এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ কোণ না, এটা কিন্তু স্থূল কোণ। যখন আমি একটু সবটাতে যাব, তখন এটা প্রবৃদ্ধ কোণ AOB হচ্ছে, অর্থাৎ প্রবৃদ্ধ কোণের মান হবে, আমরা জানি এই সবটা কোণ মিলে হচ্ছে, এই টোটাল কোণটা মিলিয়ে হচ্ছে কত ডিগ্রি? টোটাল কোণটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণের থেকে আমি এখন এই কোণটা বাদ দিয়ে দেব। কেন বাদ দেব? কারণ এটা বাদ দিলে আর এখানে যেটা বাকি থাকবে সেটাই প্রবৃদ্ধ কোণ। তো খেয়াল করো, এই কোণটা কিন্তু 90, এই কোণটা কিন্তু 90, তাহলে এটা কিন্তু একটাকে 45 বলা ছিল, এটাও কিন্তু 45, তাহলে এটা 45 হলে, এটা 90 হলে এটাও কিন্তু 45 হবে। স্টুডেন্ট, কিছুক্ষণ আগে এটাও কিন্তু 45 বলেছি, তার টোটালটা হলো কত? 90 ডিগ্রি। এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি কোণ যদি আমি কার থেকে বাদ দিয়ে দিই, এটার থেকে বাদ দিয়ে দিই, 360 থেকে বাদ দিই, তাহলে 270 ডিগ্রি থাকবে। আর 270 ডিগ্রি হচ্ছে কোণ এই যে সবটা কোণের পরিমাণ। তারা বলেছে যে কোণ AOB প্রকৃত কোণের মানটা কত। স্টুডেন্ট, এইভাবে যদি তুমি গবেষণাধর্মী পড়াশোনা না করো, তাহলে পড়াশোনা অদূর ভবিষ্যতে যে জ্ঞানের প্রয়োজন, তুমি একজন ইঞ্জিনিয়ার হবে, তুমি একজন ডাক্তার হবে, অথচ তুমি মুখস্থ করে অবজেক্টিভ পরীক্ষা দিবে, এটা কখনোই আমরা ভালো চোখে দেখব না। আমরা শিক্ষকতা যারা করি, আমরা চাই তোমরা বেসিক্যালি লার্নার হও, ভালো কিছু শেখাও। তাহলে আমরা এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম।
এই প্রশ্নের কিন্তু কোনো শেষ নাই, সীমাহীন অবজেক্টিভ প্রশ্ন। গণিত মানে একটা ব্যাপক জিনিস, আর এই ব্যাপকতার মধ্যে তুমি খুব সংক্ষিপ্ত করে চিন্তা ভাবনা করো, তাহলে তুমি তো সংক্ষিপ্ত পরিসরে জ্ঞান অর্জন করলা। আবার এই জ্ঞান সুদূর প্রসারী জীবনের কাজে নাও লাগতে পারে। এই জন্য আমরা চাইবো তুমি আসলেই ভালো কিছু শিখো, ভালো কিছু অর্জন করো, তাহলে তুমি লাভবান হবে। স্টুডেন্ট, তাহলে আমি পরীক্ষার আগে সম্ভবত তোমার সাথে আর আমার কথা হচ্ছে না। রেজাল্টের পরে আমরা আবারও হয়তো অনলাইনে ক্লাসে ফিরে আসবো। যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে আমরা ক্লাসে ফিরে আসবো, আর যদি স্বাভাবিক না হয় এই যাত্রা আমাদের চলতে থাকবে। এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, আমাদের জন্য অবশ্যই দোয়া করবে, তোমাদের অভিভাবকদেরকে আমাদের সালাম দেবে, তাদেরকে নিয়ে পড়াশোনা করতে বসবে। আর পরীক্ষাগুলা ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তো আমরা কপি করে ফেলেছি। প্রশ্ন কিন্তু বাসায় আনসার করলেও কিন্তু তুমি কিন্তু যেন তেনভাবে লিখলে আমরা নাম্বার দিতে পারবো না। তুমি যতটুকু সম্ভব, যেহেতু তুমি বাসায় লিখবা, তুমি অনেকটা চিন্তা ভাবনা করে কিন্তু লেখার চেষ্টা করবা। সবাই কিন্তু 80% নাম্বার পেতে পারো। যে সমস্ত প্রশ্ন আমাদের হচ্ছে, আমাদের সিলেবাস থেকে খুব সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে এবং খুব ভালো প্রশ্ন করা হয়েছে। আশা করি সব উত্তর তোমরা পারবে। আর যদি কখনো জানি না আর আগে কথা বলা যাবে কিনা পরীক্ষার আগে, ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।